নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। সালজবুর্গ শহরের প্রধান দুটো জায়গা কিন্তু আমাদের দেখা শেষ। এরপরে আপনাদের সঙ্গে এই ব্লগটাতে আমি শেয়ার করব সালজবুর্গ কাসেল, যেটি পাহাড়ের উপরে অবস্থিত, আর সালজবুর্গ ক্যাথিড্রাল। এই মোজার্ট স্কোয়ারের মধ্যে কিন্তু এই কটা জিনিস দেখা ভীষণ প্রয়োজন, কারণ এই চারটে জিনিসের মধ্যেই কিন্তু মোজার্টের ছোটোবেলাকার জীবন এবং মাঝের সময়টা বাদ দিয়ে শেষ জীবনটা কিন্তু অতিবাহিত হয়েছে। তাই এই জায়গাগুলো সালজবুর্গ আসলে অবশ্যই ঘুরে দেখতে হবে। বাইরে অত্যন্ত পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়ে আর এই দমকা বাতাসের মধ্যেই সালজবুর্গ ভ্রমণ করছি। এখন চলে এসেছি সালজবুর্গ ক্যাথিড্রালটি দেখতে, যেটি মোজার্ট স্কোয়ারের ঠিক মিডল পোর্শনে অবস্থিত। চলুন এখন ভিতরে যাই আর আপনাদেরকে এই অত্যন্ত সুন্দর ক্যাথিড্রালটা ঘুরিয়ে দেখাই। তবে এখানে ঢোকার জন্য আমাদের কিন্তু এক্সট্রা 5 ইউরো করে লেগেছে। সালজবুর্গ কার্ডের কথা আপনাদের আগের ব্লগটায় বলেছি, তবু আরেকবার আমি রিপিট করছি। আপনারা এখানে আসলে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা 3 রকমের সময়ের অপশানে সালজবুর্গ কার্ড আছে, সেটা আপনারা নিতে পারেন। আমরা 24 ঘন্টার একটা কার্ড নিয়েছিলাম, কিন্তু কিছু কিছু জায়গায় সেই কার্ডের থেকে কিছুটা ছাড় থাকলেও টিকিটের ওপরে অল্প সংখ্যক 2 ইউরো, 3 ইউরো, 4 ইউরো এরকম করে কিন্তু কিছু কিছু জায়গায় দিতে হচ্ছে। তবে 52 ইউরোর মতন এই জায়গায় ঢোকার অপশান থাকলেও কার্ডের প্রাইস সেখান থেকে আমাদের মাত্র 5 ইউরো করে 10 ইউরো দুজনকে পেমেন্ট করতে হয়েছে। বাকিটা কিন্তু পুরোপুরি কার্ডের ওপরেই ছাড় ছিল। চলুন এখন চলে এসেছি এই সুন্দর একেবারে গথিক স্টাইল, অর্থাৎ এটাকে বড়কিও স্ট্রাকচার বলা হয়। এই স্টাইলে যে সমস্ত রোমান ক্যাথলিক চার্চগুলো রয়েছে বা ক্যাথিড্রালগুলো, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই সালজবুর্গ ক্যাথিড্রাল। এটিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, ঘুরিয়ে দেখাবো। তাই অবশ্যই এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সালজবুর্গ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র ভবন হলো এই ক্যাথিড্রালটির গঠন। খুবই চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর এই ক্যাথিড্রাল চার্চটি কিন্তু প্রায় 370 বছরের পুরনো। জানা যায় যে এই ক্যাথিড্রাল চার্চটি তৈরি করা শুরু হয়েছিল 1614 সালে এবং 1628 সালে কিন্তু এই ক্যাথিড্রাল চার্চটি সাধারণ মানুষের দেখার জন্য খুলে দেওয়া হয়। খুব নাম করা একজন রোমান আর্কিটেক্ট ছিলেন, যার নাম হলো স্যান্তিনিও সোলেরিও। তিনি কিন্তু এই ক্যাথিড্রাল চার্চটি সম্পূর্ণভাবে নির্মাণে নিযুক্ত ছিলেন। এই বিশাল বড় বড় ক্যাথিড্রাল চার্চগুলির ভিতরে ঢুকলে দেখবেন পিন ড্রপ সাইলেন্ট, আর তার মধ্যে রাখা আছে এরকম বিশাল বড় বড় কাঠের একটি করে চেয়ার, আর এই কাঠের চেয়ারগুলির সামনে রয়েছে একটি করে বাইবেল। আপনি কিন্তু যদি চান তাহলে এখানে বসে আপনি কিন্তু সেই বাইবেল পাঠ করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজস্ব পছন্দ। এই বড়কিও যে স্ট্রাকচার, এই বড়কিও স্ট্রাকচার কিন্তু জার্মানি, অস্ট্রিয়া সমস্ত জায়গার ক্যাথিড্রাল রোমান ক্যাথলিক চার্চগুলির মধ্যে বহমান। পুরনো দিনকার মায়েদের শাড়িতে আমরা মধুবনী প্রিন্ট দেখতে পাই এবং বিভিন্ন গ্রাম বাংলার ছবি, আমাদের প্রিয় পছন্দের উৎসবের ছবি, গ্রাম বাংলা থেকে যে সমস্ত উৎসবগুলো আজকাল হারিয়ে যায় সেগুলোর ছবিগুলো কিন্তু সুন্দরভাবে শাড়ির মধ্যে পেন্ট করা হয়। তেমনই এখানকার জামা কাপড়গুলো নয়, বরং চার্চ বা গির্জা বা রোমান ক্যাথলিকগুলোর দেওয়ালগুলিতে কিন্তু সেই পুরনো দিনকার হারিয়ে যাওয়া উৎসব অনুষ্ঠানের ছবি বা কোনো দুর্ঘটনার ছবিও কিন্তু খুব সুন্দর করে এঁকে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে সাধারণ মানুষ যারা এখানে ভিজিট করবেন শহর সম্পর্কে জানতে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সে সমস্ত ছবিগুলো দেখে। এই ক্যাথলিক চার্চগুলোর নিজস্ব কোরাস আছে। যখনই কোনো উৎসব অনুষ্ঠান হয় তখনই কিন্তু এরা নিজেদের কোরাসগুলি বাজাতে থাকে, সেগুলো বেশ শুনতে ভালো লাগে। তবে এখন তো উৎসবের সময় নয়, তাই সে সমস্ত কোরাস কিন্তু এখন বাজছে না। উঁচু উঁচু স্যান্ডেলিয়ারগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই অনুষ্ঠানের সময় কিন্তু মোমবাতিগুলো জ্বালিয়ে দিলে ভিতরটা দেখতে খুব সুন্দর লাগে। এত শান্ত পরিবেশ চারপাশে, আর এত সুন্দর আর্কিটেক্ট দেখে আমরা সত্যিই খুব মুগ্ধ হয়ে গেছি। আর আমি চেষ্টা করছি প্রাণপণ ভিডিওটি আপনাদের জন্য সুন্দরভাবে কভার করার, যাতে আপনাদেরকেও এই সুন্দর জিনিসটি দেখিয়ে খুব আনন্দ দিতে পারি। মোজার্ট স্কোয়ারের মধ্যে অবস্থিত এই রোমান ক্যাথলিক চার্চটিতে কিন্তু মোজার্ট তার জীবনের শেষ সময়টি কাটিয়েছিলেন। জানা যায় ধর্মপ্রাণ ক্যাথলিক মোজার্ট এই ক্যাথলিক চার্চটির জন্যে কিন্তু অনেক কাজ করেছিল, তার সাথে সাথে খুব সুন্দর সুন্দর সুরও নাকি সৃষ্টি করে ছিলেন এই চার্চটির জন্যে।
তাই এই চার্চটিতে তার অবদান অনস্বীকার্য। তাই এই মোজার্ট স্কোয়ারের মধ্যে আসলে সালজবুর্গ কাসেল এবং সালজবুর্গ চার্চটি কিন্তু মানে ক্যাথলিক চার্চটি ঘুরে দেখা অত্যাবশ্যক। এখন জেসাসের উদ্দেশ্যে দাঁড়িয়ে একটি মোমবাতি জ্বালিয়ে সকলের উদ্দেশ্যে প্রার্থনা রাখলাম সবাইকে যেন তিনি ভালো রাখেন, সুস্থ রাখেন, সাবধানে রাখেন। আর তার সাথে সাথেই এই ক্যাথলিক চার্চটির ট্যুর শেষ করে এখন আমরা যাব সালজবুর্গ কাসেলটি দেখার জন্যে। চলুন তাহলে আপনাদের জন্য রয়েছে একটা সুন্দর সারপ্রাইজ। চলুন এই চার্চটির বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো সমগ্র মোজার্ট স্কোয়ার। দেখুন ছোটোবেলাকার মোজার্টের একটি প্রতিকৃতি কিন্তু ওখানে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। আর এই মোজার্ট স্কোয়ারের চারপাশে দাঁড়ালেই কিন্তু আপনি একদিকে দেখতে পাবেন ওই পাহাড়ের ওপরে রয়েছে সালজবুর্গ কাসেল, আর ঠিক ক্যামেরাটা ঘোরালেই সালজবুর্গ কাসেলের অপর দিকে রয়েছে এই সালজবুর্গ ক্যাথিড্রাল। খুব সুন্দর এই জায়গাটা, চারপাশে সবসময় মোজার্টের তৈরি করা বিভিন্ন রকমের সুর বা মিউজিক বেজেই চলেছে। আর ওই যে যন্ত্রটি আপনারা দেখছেন সেই যন্ত্রটির নাম হলো সিম্বালম। কি মিষ্টি সুরে চারপাশটা যেন একদম অন্য রকম লাগছে। সঙ্গীতের একজন নাম করা বিশ্ববিখ্যাত মানুষের জায়গায় এসে চারপাশের আবহটা যেন একদম সঙ্গীত মুখর। চলুন এখন যাব ওই সালজবুর্গ কাসেলের ওপরে, ঠিক পাহাড়ের ওপরটায়, আর যাব একটি ফুনিকুলার চড়ে, যেটি বহু যুগ পুরনো একটি ফুনিকুলার। আরও একটা সুন্দর এক্সপিরিয়েন্সের সাথে ভ্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে যাওয়া যাক। ফুনিকুলারের লাইনে মাত্র 2 মিনিট দাঁড়াতে হয়েছে, যেহেতু আমাদের কাছে সালজবুর্গ কার্ড ছিল তাই টিকিট কাটার আর কোনো ঝামেলা আমাদের পোহাতে হয়নি। আর ফুনিকুলারে ওঠার ইতিমধ্যেই ফুনিকুলারটি ছেড়ে দিয়েছে, আর দেখুন নিচের দিকে ওই মোজার্ট স্কোয়ার আর পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে এই কাসেলে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো এই কাসেল থেকে কিন্তু পুরো শহরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। বিশেষ করে সলজ্যাক নদীটা যে শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে সেটাও খুব সুন্দরভাবে দর্শন করা যাবে। আর কথা বলতে বলতে মিনিট 2 মধ্যেই ফুনিকুলার চড়ে পাহাড়ের ওপরটা চলে এসেছি। আর এবারে ঘুরে দেখব সুন্দর এই সালজবার্গ ক্যাসেলটা। ফেস্টুংবার্গ পাহাড়ের চূড়ায় অবস্থিত ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক কাসেল ইন ইউরোপ হলো সালজবুর্গ কাসেল। আর সালজবুর্গ কাসেলের এত উঁচু থেকে দাঁড়িয়ে গোটা সালজবার্গ শহরটাকে যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি একদম স্পেকটিকুলার একটা ভিউ দেখতে পাবেন, যে ভিউটা আপনার মন প্রাণ কেড়ে নিতে বাধ্য। আর তারই মাঝে অবস্থিত ওই যে মোজার্ট স্কোয়ারের গ্রিন টুম্বটা, ওটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর তার সাথে সাথে শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে সলজ্যাক নদী। এই দৃশ্য যেন ভোলার নয়। তবে চলুন আপনাদের নিয়ে যাই সালজবার্গ কাসেলের ভিতরে, এবং সেখানে যে বহু বছরের ইতিহাস সংরক্ষিত রয়েছে তারই এক টুকরো আপনাদের সঙ্গে শেয়ার করি। যেতে যেতে আপনাদের জানাই যে ফুনিকুলারটি চড়ে আমরা এই কাসেলের ওপরটায় আসলাম, সেই ফুনিকুলারটিকে বলা হয় বিশ্বের প্রাচীনতম মাল বহনকারী রেলপথ। যখন এই সালজবার্গ কাসেলের মধ্যে লোকজন বসবাস করত তখন ওই রেলপথ বা ফুনিকুলারের মাধ্যম দিয়েই এই সালজবার্গ কাসেলের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র আসতো। আস্তে আস্তে বিবর্তনের সঙ্গে সঙ্গে এখন লোকজনকে নিয়ে যাওয়ার কাজ করে ওই ফুনিকুলারটি। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে ক্যামেরাটাই বারবার ঘোলা হয়ে যাচ্ছে, তাও চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার। চলুন এখন কাসেলের ভিতরে যাই। আর কাসেলের ভিতরে যাওয়ার জন্য কিন্তু প্রায় 3 থেকে 4 ইউরো করে টিকিট খরচা লাগে। তবে আমাদের কাছে সালজবার্গ কার্ড থাকার জন্য সেটাও আমরা কিন্তু ফ্রিতেই ঘুরে দেখেছি। এটি সালজবুর্গ কাসেল নামে পরিচিত হলেও কিন্তু এই কাসেলটির নাম হলো হোহেনসালবুর্গ। আর এই কাসেলটি কিন্তু প্রায় মধ্যযুগীয় সময়কার। প্রথমে এই কাসেলটিতে ঢোকার সময় আপনাকে অনেকগুলো দরজা কিন্তু পেরিয়ে আসতে হবে। তার কারণ বহুবার কিন্তু তুর্কি আক্রমণের ফলে এই কাসেলটি বিপর্যস্ত হয় এবং বহুবার কিন্তু এই কাসেল নতুনভাবে রিপেয়ার করা হয়। এই কাসেলে ঢোকা মাত্রই আপনি প্রচুর এরকম কামান দেখতে পাবেন। আর ছোট্টর এই জানলাটার মধ্যে দিয়ে শহরের
পুরো শহরটাকে দেখতে লাগছে দারুণ সুন্দর। এখন বাজে বিকেল 4:45, 5টা নাগাদ এই কাসেলটি বন্ধ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে চলুন ভিতরটা গিয়ে ঢুকে পুরো কাসেলটা ঘুরে ফেলি। প্রথমে ঢুকেই আপনি একেবারে 17 শতকের মূল যে কাসেলটি তৈরি করা হয়েছিল তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন এরকম কাঁচের ঘরের মধ্যেই কিন্তু দেখতে পাবেন। সেখান থেকেই একটা ধারণা তৈরি হবে। তারপরে আস্তে আস্তে যখন আপনি মূল ফটকের মধ্যে দিয়ে ভিতরে যাবেন, 17 শতকের সময় যে দেওয়ালগুলি ছিল অর্থাৎ যেরকমভাবে ঘরগুলি নির্মিত ছিল তার কিছু কিছু ভাগ কিন্তু এখনও এইভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। তাই নতুনভাবে রিপেয়ার করা হলেও কিন্তু পুরনো ছোঁয়া এই নতুনের মাঝে মাঝে আপনি দেখতে পাবেন, যেটা আপনার মনকে খুব আনন্দ দেবে। এত পুরনো দেওয়ালগুলিকে কত যত্ন করে সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে দেখুন। আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমারও ভীষণ ভালো লাগছে। এত প্রাচীন এত পুরনো জিনিস চোখের সামনে দেখতে পাবো। চলুন এবার ভিতরের দিকটায় যাই। এই কাসেলটি নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন রাজপুত্র আর্চবিশপ। তার নির্দেশে প্রায় 820 ফুট লম্বা এই দুর্গটি 1077 সাল থেকে নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। বহুবার এই দুর্গের ওপর বহু আক্রমণ গেছে, কিন্তু তার পরবর্তীতেও এই দুর্গর কিছু অংশ কিন্তু এখনও অক্ষত রয়েছে এবং প্রত্নতাত্ত্বিকবিদরা কিন্তু এখনও পর্যন্ত এই দুর্গের মধ্যে থেকে অনেক কিছু অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা কি বলুন তো, এটা হচ্ছে একটা দোতলা উনুন। প্রথমে তো আমি ভেবেছিলাম ঘর সাজানো জিনিস, তারপরে পড়ে দেখলাম যে না, এটা নাকি টাইলস দিয়ে তৈরি এত সুন্দর কাজ করা একটি বিরাট বড় দোতলা উনুন, যার তলায় ছিল চাকা লাগানো। চাকা দিয়ে এটা এদিক ওদিক নাকি সরানো যেত। কি অদ্ভুত সব জিনিসপত্র দেখুন দেখতে পাওয়া যায়। আর তারপরের জিনিসটা দেখুন, প্রথমত তো ভেবেছিলাম এটা খাট, পরে দেখলাম যে এটা একটা বসার চেয়ার। আর পা লম্বা করে পা রেস্ট করার জন্য নাকি এই চেয়ারটা ব্যবহৃত হতো। কত নতুন নতুন জিনিসপত্র, কত পুরনো, কত কিছু জানা যায়। আর তারপরে তো এই বন্দুক, তারপরে ধরুন কামান, তারপরে এই সমস্ত লোহার যে পুরো যুদ্ধ করতে যাওয়াকালীন যে স্যুটগুলো, এগুলো তো খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে, দেখেও বেশ ভালো লাগলো। আর বাইরেটা বৃষ্টিটা আরও জোরালোভাবে নামছে। ওয়েদার আপডেট দেখাচ্ছে যে বিকেল 5:30 থেকে খুব বৃষ্টি নামবে। আর আমরা সলসবার্গ শহরটা ঘুরতে ঘুরতে অনেকটা দূরই চলে এসেছি আমাদের এয়ারবিএনবি থেকে। তবে প্রতিটা দুর্গ বা প্রতিটা জায়গা শেষেই কিন্তু থাকে একটা করে সোভেনিয়ার শপ। সেখানে যেতে গিয়ে দেখলাম যে এখানে পুরনো কাসেলের খানিকটা ধ্বংসাবশেষের মধ্যে কিন্তু এখনও কাজকর্ম চলছে। মানে আগামী দিনে প্রত্নতাত্ত্বিকবিদরা এখান থেকে আরও কিছু পাওয়ার এবং আরও অনেক তথ্য দেওয়ার আশঙ্কা করছেন। তাই পরবর্তীতে হয়তো এই দুর্গ থেকে আরও অনেক সুন্দর জিনিস আবিষ্কৃত হতে পারে। তবে চলে এসেছি এখন সোভিনিয়ার শপটাতে। ঘুরে দেখছিলাম বিভিন্ন গিফট আইটেম থাকে এখানে। আর তাছাড়া হ্যান্ডমেড সোপ খুব ভালো পাওয়া যায় সালজবুর্গে, তবে দাম বড় আকাশ ছোঁয়া। তাই কোনো জায়গার কোনো সোভিনিয়ার শপ থেকে কেনাকাটা না করে ওই কিছু ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার আমার নেশা রয়েছে। তাই এই দোকানগুলিতে দাম বেশি বলে না কিনে বাইরের অন্যান্য শহরের অন্য দোকান থেকে কিছু ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নেব। কারণ ঘোরার ওই বিভিন্ন রকমের যে অভিজ্ঞতাগুলো বা ঘোরার যে একটা স্মৃতি, সেই হিসাবে এই ফ্রিজ ম্যাগনেটগুলোই আমার সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। চলুন তাহলে আস্তে আস্তে গুটি গুটি পাই এবার এয়ারবিএনবির দিকে রওনা দিই। ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এর পরবর্তী ভিডিওটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সলসবার্গ শহরের নাম কেন সলসবার্গ, আর সেই নামের পিছনে রয়েছে একটা বিরাট বড় ইতিহাস, সবটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তুলে ধরবো ভ্লগের মাধ্যম দিয়ে। তাই আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করে নেবেন, যাতে এই সুন্দর দেশটির গল্প, এই সুন্দর দেশটি সম্পর্কে আরও অনেক মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি। আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অস্ট্রিয়া ভ্রমণের আরও একটি খুব সুন্দর সাজানো আরও একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।